দর্শক বন্ধু, অনেক তরুণী নিজের জীবনে বেশ কিছু যৌন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বিভিন্ন সময়ে, কিন্তু লজ্জা কিংবা ভয়ের কারণে অনেক সময় তারা বলে উঠতে পারেন না। কখনো ব্যথা, কখনো ইচ্ছার অভাব, কখনো বা যৌনতায় অনিয়ম, এবং সেখান থেকে নানা মানসিক সমস্যা তৈরি হয়ে যাওয়া ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হতে হয় তরুণীদের। আজকের পর্বে আমরা জানবো তরুণীদের সাধারণ যৌন সমস্যাগুলো কি কি, কোন কোন সমস্যার মোকাবিলা করতে হয় এবং কোন পথে সেই সমস্যাগুলো আপনি এড়িয়ে উঠতে পারবেন বা সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোবিন্দ কে গুপ্তা। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে জানি, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, একটা বিষয় আমরা দেখেছি আমরা যখন আপনার সঙ্গে বিভিন্ন পর্বে আলোচনা করেছি বিভিন্ন যৌন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে, তখন তরুণ প্রজন্মের মধ্যে একটা বিভিন্ন রকম প্রশ্ন, যেগুলো নিয়ে হয়তো কেউ সেভাবে আলোচনা করেন না বা কোথাও গিয়ে তারা বলে উঠতে পারেন না সচরাচর, লজ্জার কারণে কিংবা কোনো ভয়ের কারণে। আসলে তরুণ মহিলাদের অর্থাৎ তরুণীদের মধ্যে বেশ কিছু যৌন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের প্রতি মুহূর্তে। আপনি একটু শুরুতে বলুন যে সেই সমস্যাগুলো কি কি, তারপর আমরা তার সমাধানটা জানবো। দেখুন, একজন তরুণী, আমরা তরুণী বলি, ওর মাসিক আরম্ভ হয়ে যাওয়ার পর, ধরুন আমরা ধরি 14 বছরে একটা মেয়ে, ক্লাস 7-এ একটা মেয়ে, তরুণী আন্ডারে চলে আসছে, মানে অ্যানি অ্যাডোলেসেন্ট গার্ল, ওনার প্রবলেমগুলো আমরা এখন একটু ডিসক্রাইব করছি। প্রথম প্রবলেম দেখুন, এটা হচ্ছে একটা হোয়াইট ডিসচার্জ, সাদা জল বেরোবার, সেটা। নাম্বার 2 হচ্ছে অনিয়মিত মাসিক। এই দুটো খুব কমন। অ্যান্ড দ্য থার্ড প্রবলেম ইজ ব্রেস্ট ডেভেলপমেন্টের মধ্যে অ্যানোমলি, মানে একটা ব্রেস্ট বড় হয়ে গেল, একটা হলোই না, একটা ছোট রয়ে গেল, ভীষণ টেনশন হয় মেয়েদের। তাহলে ব্রেস্ট ডেভেলপমেন্ট অ্যানোমলি, একটা খুব বড়, একটা একদম ডেভেলপ হচ্ছে না, ওরকম এক্সট্রিম কেস এটা। তারপরে একটু হোয়াইট ডিসচার্জ, তারপরে হচ্ছে মুখের একনি, কারণ হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে। অনেকে স্যার এরকমও তো হয় যে যৌন ইচ্ছে কমে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, সেই ধরনের সমস্যার সম্মুখীন হয় অনেকে। আমি আসছি এটাতে। তাহলে এই হচ্ছে ফার্স্ট ফেজ অফ প্রবলেম। এখানে ব্যাপারটা কি হচ্ছে, মুখে একনি বেরোতে শুরু করলে মেয়ের মধ্যে মধ্যে একটা মনের মধ্যে একটা হীন ভাবনাটা চলে আসছে, ভালো লাগে না, মানে সবারই মুখটা পরিষ্কার, আমারই কেন খারাপ, একটা প্রবলেম। হোয়াইট ডিসচার্জ হলে একটা প্রবলেম, কিন্তু হোয়াইট ডিসচার্জে কোনো ভয় নেই, খুব ওষুধ বেড়ে গেছে, খুব ভালো, খেলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। ব্রেস্ট অ্যানোমালি, কিছুদিন আপনি অপেক্ষা করুন, দুটোই ব্রেস্ট এক সমান হয়ে যাবে। এবং মাসিকে যে অনিয়মিতা, এটা প্রথম প্রথম হয়, তারপরে 16-17 বছর হতে হতে ওটাও ঠিক হয়ে যায়। এইগুলো ফার্স্ট ফেজ অফ প্রবলেম। সেকেন্ড লাইন অফ প্রবলেম যেটা আমরা দেখছি, দ্যাট ইজ অ্যাট দি সেকেন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্ট, 18 to 19 ইয়ার্স। 18 to 19 ইয়ার্সে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে কি, ওনার যোনি, মানে ভালভা, যেটা জেনাইটেলিয়াকে আমরা বলি ভালভা, ভালভার মধ্যে দুটো কাভারিং থাকবে, একটা আউটার কাভারিং যাকে বলা হয় লেবিয়া মেজোরা, আর একটা ইনার কাভারিং থাকে যাকে বলা হয় লেবিয়া মাইনোরা। এইবার কি হচ্ছে, লেবিয়া মাইনোরাটা বড় হয়ে যায় এবং লেবিয়া মেজোরা বাইরে পর্যন্ত চলে আসে। তাহলে দেখবেন ওনার জেনাইটেরিয়াল শেপটাই পুরো খারাপ হয়ে যাচ্ছে এবং ওনার খুব কষ্ট হয়, খুব বেশি ব্যথা হয়। ব্যথা হয় কেন, যে লেবিয়া বাইরে বেরিয়ে এসছে ওর উপরে তো ঘষা লাগবে, আপনি হাঁটবেন, আপনার অসুবিধা হবে, আপনি কোনো টাইট কাপড় পরতে পারবেন না, আপনি সুইমিং কস্টিউম পরলেন, আপনার কীরকম বিচ্ছিরিভাবে এটা বেরিয়ে আসবে, আপনি কোনো জিম স্যুট পরতে পারবেন না, কোনো টাইট ড্রেস, কোনো জিন্স, কোনো সব কিছু পরলেই একটা অসুবিধা। সো সেটা হচ্ছে লেবিয়া মেজোরা
মাইনররা বড় হয়ে যাবার একটা সব থেকে বড় একটা প্রবলেম। এই প্রবলেম নিয়ে মেয়েরা খালি মা ছাড়া কাউকে বলতেও পারেন না। মা গাইনোকোলজিস্টকে দেখান, অনেক ডাক্তার, ফ্যামিলি ডক্টর এটাকে আর কিছু না বলে ডিসমিস করে দেয়। অনেক ডাক্তার, স্পেশালি আগেকার ডাক্তার ওটাকে কন্টিনিউয়াস ইমিডিয়েটলি ডিসমিস করে দিত, বলতো এটা কোনো মেডিকেল প্রবলেম নয়। ওকে, এটা কোনো মেডিকেল প্রবলেম নয়, কিন্তু একটা অ্যাস্থেটিক প্রবলেম হিসাবে দাঁড়িয়ে গেছে। ঠিক। লেবিয়া মাইনরা বড় হয়ে যাবার ইট ইজ আ ভেরি কমন প্রবলেম। তো এখানে যে চিকিৎসা করি আমরা সেটা হচ্ছে লেবিওপ্লাস্টি। ওটাতে আপনার ভেজাইনাল বা ভালভাল শেপকে আবার রিস্টোর ব্যাক, নর্মালাইজ করতে হয়। আচ্ছা। তো এইগুলো হচ্ছে একটা ইয়ং তরুণীদের প্রবলেম। ইয়ং তরুণীর মধ্যে খুব একটা বেশি সেক্স ইচ্ছে থাকে না। এটা আমাদের একটা মিসকনসেপ্ট কি ইয়াং মেয়েদের মধ্যে সেক্স ইচ্ছে বেশি থাকবে, যতটা বয়স হয়ে যাবে বা বয়স মহিলাদের মধ্যে সেক্স ইচ্ছেটা কমবে। এটা কিন্তু ঠিক উল্টো। আচ্ছা। ইয়াং মেয়েদের সেক্স ইচ্ছেটা খুব কম থাকে, কিন্তু 35 বয়সী অ্যান্ড অ্যাবভ মহিলাদের সেক্স ইচ্ছেটা খুব বেশি থাকে। সেক্স ইচ্ছেটা 55 to 60 ইয়ার্স পর্যন্ত মেয়েদের মধ্যে থাকে, এবং 55 to 60 ইয়ার্স মেয়েদের মধ্যে সেক্স ইচ্ছে প্রবল থাকে। আচ্ছা, এটা নিয়ে তো অনেকের একটা ভুল ধারণা ছিল। এটা নিয়ে কনসেপ্টটা একটা লুকাছিপা ঢাকাছিপা ছিল, এটাকে আমরা একটু পরিষ্কার ভাবে বুঝাতে চাই। ঠিক। তো যেমন যেমন এজ বাড়বে তেমনই সেক্স ইচ্ছেটা বাড়বে। আচ্ছা। এটা অ্যাবসলিউটলি মিসকনসেপশন দ্যাট ইয়াং গার্লস হ্যাভ। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন ইয়াং গার্লস স্কুল এজ থেকে ক্লাস 11 থেকে বা ক্লাস 12 এর মধ্যে ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে সেক্স ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে কেন? এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইট ইজ পিওরলি সোসাইটিক্যাল প্রেশার, বা যাকে বলা হয় পেয়ার প্রেশার। বন্ধু বান্ধব সাথে শিখে বুঝা বা এক্সপেরিমেন্ট করা একটা ইচ্ছে, বা যার সেক্সকে জানার জন্য ইচ্ছে। এটা হচ্ছে একটা ফার্স্ট সেক্সুয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে রিজল্ট। এক্সপিরিয়েন্সে কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ। এরপর প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনার সেক্সুয়াল এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু এর সাথে সাথে হাইমেনটা, যেটা আপনার ঝিল্লি হয়, মানে যেটাকে সতীত্ব ঝিল্লি বলা হয়, ওটা আপনার ভেঙে গেছে। অনেক মেয়েরা পরবর্তীকালে এমন ভালো ছেলে পেয়েছে যাকে খুব পছন্দ করে, যাকে খুব ভালোবাসা ওদের সাথে। এবার ছেলেরা কি করে, ছেলেরা সবসময় একটা সে ফ্রেশ কেস, আনএক্সপিরিয়েন্স কেস পছন্দ করে। এটা কিন্তু দিস ইজ এ নর্মাল থিং। ম্যান হ্যাভ সেক্স ফর উইথ মেনি ওমেন। অনেক মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে একটা ছেলের সেক্স হলো, কিন্তু বিয়ের সময় ও এমন স্ত্রীকে পছন্দ করবে যার কোনোদিন সেক্স এক্সপিরিয়েন্স হয়নি। এটা কিন্তু নর্মাল। এইবার মেয়েদের প্রবলেম হচ্ছে কি, হাইমেন যেটা ভেঙে গেছে ওটাকে কোনোভাবে রিস্টোর করা যায় কি, নর্মাল করা যায়? প্রশ্ন হচ্ছে হ্যাঁ, এটা নর্মাল করা যায়। আমরা কি করি, ওনাকে যদি দেখি তাহলে দেখবেন হাইমেন পুরোপুরি কখনো ভাঙে না। ওটার একটা ল্যাপ, একটা পোর্শন এদিকে পড়ে থাকে, একটা পোর্শন ওদিকে পড়ে থাকে, যাকে আমরা বলি রেসিডুয়াল হাইমেন। এই রেসিডুয়াল হাইমেনকে 2-4টা স্টিচ দিয়ে আর যদি ভেজাইনার সাথে যদি আবার জড়িয়ে দিতে করা যায়, তাহলে হাইমেনটা নর্মাল হয়ে গেল। কারণ আবার তারপরে যে সেক্স হবে প্রথম, সেখানে আবার ব্লিডিংটা হবে, আবার হাইমেনটা। মানে আপনি হাইমেনোপ্লাস্টির কথা বলছেন? হাইমেনোপ্লাস্টিক কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার তো স্যার অনেকের এটার উল্টোটাও হয়, লিবিডো কমে যাওয়া, মানে যৌন ইচ্ছা কমে যাচ্ছে ক্রমশ, সেটার জন্য কি চিকিৎসা বা প্রতিকার? মেয়েদের মধ্যে যদি জন ইচ্ছেটা কমে যায়, তাহলে দেখবেন এটা খালি একমাত্র জন ইচ্ছেটা কমে গেল তা নয়, অনেক সাথে আরো জিনিসে জুড়ে গেল। ফর এক্সাম্পল, মেয়েদের জন ইচ্ছেটা কমে গেল, কিন্তু শরীরটা খুব হালকা, সুস্থ, আলস্য ভাবটা চলে আসছে। নাম্বার 2, মেয়েদের মধ্যে খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায়। নাম্বার 3, ওভারঅল ডিপ্রেশনও চলে আসতে পারে।
কোনো জিনিসটাই ভালো লাগছে না। নাম্বার 4, যে একটা লাইফ, একটা ক্যারিয়ারের মধ্যে ঢুকবো, সে ইচ্ছেটাও থাকছে না। তাহলে অনেক রকম এর সাথে কম্বিনেশন এফেক্ট থাকে। তো এই কম্বিনেশন এফেক্টের জন্যে অসুবিধাটা দাঁড়ায়। তাহলে মেয়েদের সেক্স ইচ্ছেটা কমে যাওয়ার প্রথম রিজন হচ্ছে মানসিক অবসাদ। নাম্বার 2 রিজন হচ্ছে শারীরিক, মানে আপনার কি বলবো, শারীরিক উইকনেসও বলা হয়, অথবা বেশি কিছু কাজ করার ইচ্ছে নেই, কিন্তু ভালো ভালো খাওয়ার ইচ্ছে বেড়ে যাওয়া, কাজ করার ইচ্ছেটা কমে যাওয়া। তো দিজ আর দ্য টু থিংস। তাহলে দেখা যাচ্ছে কি, যেদের ইচ্ছেটা কমে যায়, ওদের খাওয়াটা ইচ্ছে যেহেতু কম্পেনসেটলি বাড়তে পারে, ওদের ফ্যাট বা হয়ে যাওয়ার বা চর্বি ধরার চান্সটা খুব বেশি বেড়ে যায়। তাহলে এই হচ্ছে তরুণীদের ইন জেনারেল একটা প্রবলেম। সেক্স ইচ্ছেটা কমে যাচ্ছে, কিন্তু অ্যাট দি আদার হ্যান্ড সেক্স ইচ্ছেটা তীব্র বেড়ে যেতে পারে, প্রচন্ড বেশি বেড়ে যেতে পারে। এমন হয় কি, ছেলের মুখটা দেখলেই ওনার যোনি থেকে একটা রস সিক্রেশন শুরু হয়। আচ্ছা, মানে দু রকমই সমস্যা হতে পারে। ওটাই দুরকমই হতে পারে। আমরা জানি যোনির যে রসটা সিক্রেট হয়, ওটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড সিক্রেশন। বার্থোলিন গ্ল্যান্ড ইজ ভেরি সেন্সিটিভ। একটু হাত দিলে, একটু টাচ হলে বা একটু সুরসুরি পেলেই বার্থোলিন গ্ল্যান্ড সিক্রেশনটা বেড়ে যায়, সেক্স ইচ্ছেটা বেড়ে যায়। তাহলে দুটোই হতে পারে, সেক্স ইচ্ছেটা কমে যাওয়ার অথবা সেক্স ইচ্ছেটা ভীষণ বেড়ে যাওয়া। আচ্ছা, ইয়াং মেয়েদের যেখানে ইচ্ছেটা খুব বেশি বেড়ে যাচ্ছে, অপ্রাকৃতিকভাবে বেড়ে যাচ্ছে, ওইখানে প্রবলেম, ওই মেয়েটা নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে এখানে একটা প্রবলেম। মানে অ্যাজ আ সোসাইটি ইজ আ প্রবলেম, অ্যাজ আ সেক্সুয়াল হেলথ ইজ আ প্রবলেম, অ্যান্ড আ লাইফ ইজ অ্যাট স্টেক। আরেকটা বড় সমস্যা স্যার হয়, মহিলারা বা তরুণীরা, খুব অল্প বয়সী মহিলারা যেটা অভিযোগ করেন যে যৌন তৃপ্তি হচ্ছে না, পাচ্ছে না কোনো কারণে। স্বামীর সঙ্গে হয়তো তিনি সময় কাটাচ্ছেন, সহবাস করছেন, কিন্তু সেই এক্সপিরিয়েন্স হচ্ছে না। এটার জন্য কি করণীয়? অর্গাজম প্রবলেম আমাদের দেশে দেখবেন 99% মহিলাকে সাফার করতে হয়। উনি বিয়ে করেছেন, সারা জীবনই সেক্স হয়েছে, কিন্তু কোনোদিন একটা সন্তুষ্টি বা চরম তৃপ্তি কোনোদিনই পাননি। দ্যাট ইজ অ্যান অর্গাজমিক ডিসফাংশন। অর্গাজমিক ডিসফাংশন যেটা হয়, সেটা মেইন কারণ হচ্ছে ভেজাইনাল। অর্গাজমিক ইজ এ ভেজাইনাল প্রবলেম। ভেজাইনাল প্রবলেম দু রকম, একটা খুব টাইট ভেজাইনা আর একটা খুব লুজ ভেজাইনা। যাদের লুজ ভেজাইনা হয় তাদের অর্গাজমটা কমে যায়। কারণ কি, লুজ ভেজাইনা হলে তোমার যে ভেজাইনার মধ্যে যে সেন্সেশন বা সেন্সারি যে নার্ভ এন্ডিংস আছে, দে ক্যানট গেট দ্য ফ্রিকশন। ও সেন্সারি নার্ভ এন্ডিংসকে পেনিসের সাথে প্রপার ফ্রিকশন উনি পাচ্ছেন না। তাহলে ওনার মনে হবে কি, আমি তো অর্গাজম পাচ্ছি না কারণ আমার পার্টনারের অর্গান খুব ছোট অথবা খুব পাতলা এবং অতটা ঢুকতে পারছেন না, বা ওনার সেক্স করার সময় প্রচন্ড বেশি লুব্রিকেশন হচ্ছে। দিজ আর দ্য উমেন, উনি সেক্সুয়াল অর্গাজম পেতে খুব কষ্ট হয় ওনার। তাহলে আমি দেখছি কি, আমরা বলছি কি, আপনার যদি অর্গাজম পেতে কোনো অসুবিধা থাকে, তাহলে আপনি ভেজাইনাল পিআরপি ট্রিটমেন্টটা নেবেন, যাকে আমরা বলি জি শট বা ও শট। দুটোই একই জিনিস। জি শট নাম হচ্ছে গ্রেফেনবার্গ, একজন সায়েন্টিস্ট, যিনি খোঁজ করেছিলেন কি ভেজাইনাল অ্যান্টেরিয়র সামনের দিকে দিওয়ালের উপরে খুব একটা সেন্সেশনে একটা পুরো বেশি থাকে সেন্সেশনটা, ওটাকে বলা হয় জি স্পট। ওই উপরে ইঞ্জেকশন দিলে ওটাকে বলা হয় জি শট। সিমিলারলি ওটাকেও অর্গাজম শট বলা হয়, কারণ ওই সেন্সেশন এরিয়াকে তুমি যদি পিছনে যদি আমরা ইঞ্জেকশনটা দিই বা ফিলারটা ভরে দিই, তাহলে ওটা বেরিয়ে আসছে, ফ্রিকশন পাচ্ছে এবং পুরোপুরি অর্গাজম দিচ্ছে। আচ্ছা, সেটা সলিউশন আছে বলছেন আপনি। তাহলে স্যার এটার সঙ্গে মানসিক সমস্যা, অতিরিক্ত স্ট্রেস বা ডিপ্রেশন, এইগুলো কি জড়িয়ে থাকে, যেই কারণে বিভিন্ন রকম যৌন সমস্যার সম্মুখীন হতে হয় তরুণীদের? রাইট। কারণ শুনুন, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন, এনজাইটি, এই চারটে হয়ে গেছে সবারই, মানে 100% লোকের মধ্যে। এখানে
বলাই মুশকিল কি ওর ডিপ্রেশন হয়েছে এর নেই। আমরা যদি আপনি কথা বলে মনে করবেন তাহলে তো মনে হবে সব মানুষের মধ্যেই ডিপ্রেশন রয়েছে, সব মানুষের মধ্যেই স্ট্রেস রয়েছে, সব মানুষের মধ্যেই অ্যাংজাইটি রয়েছে, সব মানুষের মধ্যে কোনো না কোনো একটা ভয় আছে। কারণ হচ্ছে কি আমরা যে শিক্ষা পাই, জীবনে যে শিক্ষা পাই, সেটা হচ্ছে আমরা তো ধরুন অ্যালফাবেট লেখাপড়া শিখছি, আমাদের 90% অফ দ্য শিক্ষা আমাদেরকে মুখস্থ করে পরীক্ষা হলে যেতে হয়। যে বলবে কি আমি সব বুঝে পরীক্ষা হল দিচ্ছি, সে লোকটা আমার খুব ডাউট। লোকের ট্যালেন্ট বলা হয় মানে ওর মেমোরি কত শার্প, কত তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, দ্যাট বিকামস দ্য আইডিয়াল মার্ক অফ ব্রিলিয়েন্স অ্যান্ড নন ব্রিলিয়েন্স। তো আমরা এই যে ভুল করতে শুরু করেছি, যে লোকটা বা যে স্টুডেন্টটা বা যে মানুষটা খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে সেটাকেই ব্রিলিয়েন্ট বলবো, আর যে মনে রাখতে পারে না সেটাকে ব্রিলিয়েন্ট বলবো না। সো দিস ইজ আ রং মেথড অফ ইভ্যালুয়েশন। এবার এই মেথডে ইভ্যালুয়েশন করলে দেখবেন 4টে ছেলে ব্রিলিয়েন্ট মধ্যে আসবে, সেটা হয়তো নিয়ে খুব হ্যাপি হয়ে যাবে, কিন্তু বাকি 96% স্টুডেন্ট যারা ব্রিলিয়েন্টের মধ্যে আসবে না, ওরা সবসময় একটা দুঃখের মধ্যে থাকবে বা টেনশনের মধ্যে থাকবে, ভয়ের মধ্যে থাকবে। ভয় কিসে? এই ছেলেটা তো ব্রিলিয়েন্ট, এটা তো জীবন হয়ে যাবে, আমার কি হবে? এই ভয়টা খালি ছেলেদেরই থাকে না, ছেলেদের মা বাবা ভাই বোন সবারই মধ্যে ঢুকে যায়। ঠিক, তাহলে এই হচ্ছে একটা প্রবলেম, যার জন্যে টেনশন সবারই মধ্যে আছে। যারা ব্রিলিয়েন্ট ওরা কি টেনশন ফ্রি থাকে? না, ওদের মধ্যেও টেনশন। আরে ওইটা তো নাম্বার 1 কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, নাম্বার 1 জব পেয়ে গেছে, আমি কেন পাচ্ছি না? নাম্বার 1 কোম্পানিতে নাম্বার 1 জব, তাহলে ওদের মধ্যেও অনেক টেনশন আছে। ওদের টেনশন হচ্ছে নাম্বার 1 কোম্পানিতে পাবে বা নাম্বার 2 কোম্পানিতে আমার হবে, আমি নাম্বার 3 কোম্পানি একদম অ্যাকসেপ্ট করবো না, করবো না। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেনশন ইন দ্য ব্রিলিয়েন্ট পিপল, অ্যান্ড 96%-এর মধ্যে অন্যরকম টেনশন। হবেটা কি আমার, ভবিষ্যতে নিয়ে টেনশন। তাহলে এই কারণে এই ডাইলেমার জন্যে ম্যাক্সিমাম লোক নিজের মানে বডি ইমেজ খারাপ করছেন, মানে নিজেকেই খারাপ ভাবেন, মনে করেন না আমি সুন্দর নয়, বা আমি স্মার্ট নয়, বা আমি নয়, আমি ও নয়, করে করে একটা টেনশন নিজে থেকে তৈরি করে। তাহলে টেনশন করতে গেলে ছেলেদের তো একটা প্রবলেম রয়েছেই, ওটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের ফ্যামিলি আর আমাদের সোসাইটিও দায়ী আছে। আচ্ছা, তাহলে স্যার আপনি বলছেন যে তরুণীদের যেই ধরনের যৌন সমস্যা হয়ে থাকে সেগুলোর সবকটারই ট্রিটমেন্ট আছে, এবং সেটা তারা অনেকেই ভাবেন কি নিজে থেকে ঠিক হয়ে যাবে, কিন্তু এই ধারণাটা কতটা ভুল? নিজে থেকে কোনো সমস্যা ঠিক হচ্ছে না, হয়ও না। প্রত্যেক সমস্যা যদি নিজে থেকে ঠিক হয়ে যেত তাহলে দেখবেন কোনো পৃথিবীতে কোনো ডেভেলপমেন্ট, কোনো কারো কিছু দরকার পড়তো না। কিন্তু আমরা জানি প্রত্যেক সমস্যা নিজে থেকে সলভ করা যায় না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করার জন্য স্পেশালাইজড লোক বসে আছেন। কেন? কারণ সব কাজ আপনি নিজে থেকে করতে পারবেন না। আপনার সমস্যা, আপনি ডাক্তার হন, আপনি খুব বড় ইঞ্জিনিয়ার হন, খুব নলেজেবল লোক হন, আপনার সাপোর্ট বা কারো হেল্প লাগবেই লাগবে, কারো গাইডেন্স লাগবেই লাগবে। দিস ইজ এ মাস্ট। নিজে থেকে কোনো সমস্যাটা মিটে না। আসলে দর্শক বন্ধু, যৌন স্বাস্থ্যকে আমরা অনেক সময় তো খুব অবহেলা করি, বিশেষ করে তরুণীরা। যখন তরুণীরা বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যায় ভুগছেন, তখন হয়তো ভাবছেন যে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, বা কখনো ভাবছেন এটা প্রথম বলে এরকম হচ্ছে, হয়তো ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন জিনিস ঠিক হয়ে যাবে ভাবতে ভাবতে কখন যে কোন সমস্যাটা কতটা জটিল আকার ধারণ করে ফেলছে আমরা হয়তো বুঝে উঠতেও পারছি না। কাজেই তরুণীদের মধ্যে অনেক সমস্যা রয়েছে। অল্প বয়সী মহিলারা যে ধরনের যৌন সমস্যায় সাধারণত ভুগে থাকেন, সেই কয়েকটা সমস্যা নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করলাম। স্যার বললেন যে সেই সমস্যাগুলোরও কিন্তু চিকিৎসা রয়েছে, এবং কি ধরনের কি চিকিৎসা রয়েছে সেগুলোও স্যার আপনাদের জানালেন। যদি এই ধরনের সমস্যায় কেউ ভুগে থাকেন, এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিজেরা ঘরে বসে থেকে অপেক্ষা না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেন, চিকিৎসকের পরামর্শ নেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, সেই প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।